সবাইকে জানাচ্ছি মন ভোলানো গল্পে সাদর আমন্ত্রণ। আজকের গল্পের নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু। বাংলা সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। তিনি লিখে গেছেন অজস্র গল্প, উপন্যাস। দেবদাস এবং শ্রীকান্ত তার সবচেয়ে পরিচিত উপন্যাস। ওনার শ্রেষ্ঠ লালু গল্পের মধ্য দিয়ে আমরা ফিরে পাই হারানো শৈশব। তাহলে আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প লালু গল্পটি শুরু করছি। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, নাম তার লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটা ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10 কি 11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিলেন যে তিনি প্রায় পা মচকে 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন ওর জন্য একজন মাস্টার ঠিক করে দিতে। সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন, ও আর উপদ্রব করার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে তিনি এখন একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনই করেই বিদ্যা লাভ করে। কিন্তু শর্ত হলো এই যে, যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটর। সে যাত্রা লালু পরিত্রাণ পেলে, কিন্তু মনে মনে রইল ওর মার ওপর চোটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হলো না। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মার আনন্দ ধরে না। উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের ঘর থেকে আসবাবপত্র সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হলো। গুরুদেব শোবেন। এই ঘরেরই এক কোণে তার পুজো তান্নিকের জায়গা হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনই বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টনাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে স্বহস্তে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেল। সুকমল শয্যার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিষ্ট পেটের ওপর জল পড়ছে। উফ, কি ঠান্ডা সে জল! বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদের ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু 8 মিনিটেরও বেশি নয়, চোখ দুটি সবে বুজেছেন, অমনি 2-4 ফোঁটা তেমনি ঠান্ডা জল টপটপ করে পেটের ঠিক সেই স্থানটির উপরে ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন ইস, ছাদটা দেখছি একোণ থেকে ওকোণ পর্যন্ত ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের উপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে আটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু শোভা মাত্রই তেমনই জলের ফোঁটা। স্মৃতিরত্ন পড়লেন বিপদে। বুড়ো মানুষ, অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি, ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে। ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার।
যেমন বৃষ্টি তেমনই ঝড়ো হাওয়া, দাঁড়াবার যোগী। কোথায় চাকর বাকর, কোন ঘরে শয় তারা কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো কোনো সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো। অন্তরে অন্তরে অনুভব করলেন, কিন্তু উপায় কি? উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে। শীতে গা শিরশির করে। কোচার খুঁটটা গায়ে জড়িয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর। অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমনই সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত। মাত্র 2 মিনিট অনিশ্চিত নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই। যেমন তার জ্বলুনি তেমনই তার চুলকনি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিলে। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। হাত পায়ে নিরন্তর আক্ষেপে, গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল সুসজ্জায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়ির যে সেখানে আছে পরম নিশ্চিন্ত সুপ্ত, শুধু তার ছুটোছুটিরই বিরাম নেই। ঘড়িতে 4টে বাজলো। বললেন, কামড়া বেটারা, যত পারিস কামড়া, আমি আর পারিনি। বলেই বারান্দায় একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো দুর্ভাগা দেশে আর না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। দেখতে দেখতে সর্বসন্তাপর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, যদিচ তা গুরুতর। তবু মনের মধ্যে ক্ষোভ ছিল, খাওয়া তেমন ভালো হয়নি। আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে দিতে হবে। নিচে নেমে এলেন, দেখলেন দোর খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কিন্তু একই ব্যাপার। দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, তার কাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে। কোষাকুষি, আসন প্রভৃতি পূজা আহ্নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখনও ওঠেইনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি? এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন। তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুর মশাই, আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পারছিলাম না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই জল পড়ে। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে, তাই পালিয়ে এলাম বাইরে। কিন্তু তাতেই কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধার যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা।
বহু প্রয়াস ও বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের ওপর আরও যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ পুড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতে তার সহসা মনে হলো ওই হয়তো শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ, সবটা গলেনি, তখনও এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন তাকে চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লালু কোথায়? কাজকর্ম চুলোয় জাগে, বদযাত্রাকে যেখানে পাবে মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেইমাত্র নিচে নামছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কি কাণ্ড করছো, হলো কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লালুকে বাড়ি থেকে তাড়াও, না হয় আমি আজই গঙ্গায় ডুবে এই মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কিন্তু কি করলো সে? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো গে। তখন সবাই ঘরে গেলেন। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এই দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো? গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বললে, লালু বাবু কোঠি মে নেই হ্যায়। আরেকজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। তার ডাক নাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিলই, কিন্তু মনে নেই। জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তারে দিয়েছিল জানি নে, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গ কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিল। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত, তার কাজও জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতের কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেলা পড়ে যাবে। আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে একটা সর্বদাই মজুদ থাকতো একটা হামানদিস্তা টাটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারত না সে এমন কোনো কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি ছাড়ানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না, আর করতেও চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সা রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 1 টাকার খেলনা বিক্রি করে ফেলল। তার থেকে আমাদের পেট ভরে চিনেবাদাম ভাজাও খাইয়ে দিল। বছরের পর বছর যায়, সকলেই বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে যেমন জোর ছিল অসাধারণ, সাহস ছিল তেমনই অপরিসীম। ভয় কারে কয় সে বোধ করি জানতই না। সকলের ডাকে সে প্রস্তুত, সবার বিপদে সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমিষে কোথা থেকে আসে। দু একটা এবার ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যে বাড়ি কালী পুজো।
দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবাই হাত দিয়ে বসলো মাথায়। এইবার উপায়? এত রাত্রে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে। কে যেন একজন বলে উঠল, পাঠা কাটতে পারে লালু, এমন অনেকে সে কেটেছে। লোক দৌড়লো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসলো, বলল, না না না, কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। লালু বললে, হয় হোক গে, ছোটবেলায় ও কাজ করেছি, কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। বললেন, ওরা নিরুপায় হয়ে এসেছেন, না গেলে অন্যায় হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুর্যে মশাইয়ের ভাবনা ঘুচল, সময় নেই। তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল। বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তনাদ কোথায় ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষেই উদ্ধতিত হয়েই সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা নেমে এলো। যে পাঠাটা অধুরে দাঁড়িয়ে কাঁপছিল, আবার তার কপালে চলল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হাড়ি কাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম নিবেদন, সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকের শেষ নালিশ জানিয়ে স্থির হলো। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিল। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সম্মুখের বারান্দাটির আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সারা গেল থেমে। সবাই বিস্ময়ে স্তব্ধ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফোরিত চোখের তারা দুটো যেন ঘুরছে। চেঁচিয়ে বলল, আর পাঠা কই? বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিল, আর তো পাঠা নেই, আমাদের শুধু দুটো করেই বলি হয়। লালু তার হাতে রক্তমাখা খাড়াটা মাথার উপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জর করে উঠল, নেই পাঠা, সে হবে না, আমার খুন চেপে গেছে, দাও পাঠা, নইলে আজ আমি যাকে পাবো তাকে ধরে নরবলি দেব। মা মা, জয় কালী। বলেই একটা মস্ত লাফ দিয়ে সে হাড়ি কাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল। তার হাড়ের খাড়া তখন বনমন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে, পাছে লালু ধরে ফেলে। পালাবার বিষম ঠেলাঠেলিতে হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ ব্যাপার বেঁধে গেল। কেউ পড়ছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফকের মধ্যে দিয়ে গলিয়ে বেরাবার চেষ্টা করছে, কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। একজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে, কিন্তু এ সব মাত্র মুহূর্তের জন্য, তারপরে সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুর্যে কই? পুরুত গেল কোথায়? পুরুত রোগারোগ, সে গণ্ডগোলের সুযোগে আগিয়ে গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডী পাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু এই মোটা দেহ নিয়ে মনোহর চাটুর্যের পক্ষে ছুটোছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরল, বলল, চলো হাড়ি কাঠে গিয়ে গলা দেবে। একে তার বজ্রমুষ্টি, তাতে ডান হাতে খাড়া। ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন, লালু
স্থির হয়ে যেয়ে দেখো আমি পাঠানো ওই মানুষ, আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই, তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে জানি নেই, আমার খুন চেপেছে, চলো তোমাকে বলি দেব, মায়ের আদেশ। চাটুজ্জে ডুকরে কেঁদে উঠলেন। না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়, মা যে জগৎ জননী। লালু বললে, জগৎ জননী সে জ্ঞান আছে তোমার? আরো দেবে পাঠা বলি, ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে, বলো। চাটুজ্জে কাঁদতে কাঁদতে বললেন, কোনোদিন নয় বাবা, আর কোনোদিন নয়, মায়ের সম্মুখে 3 সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক, আর কখনো না, আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললেন, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? গুরুদেব সে কই? এই বলে সে পুনশ্চ একটা হংকার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছন ও থামের আড়াল হতে 2 বিভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠল। সরু ও মোটায় মিলিয়ে সে এমন শব্দ অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারল না। হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন আর কারো বুঝতে বাকি রইল না খুন চাপাটাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট 5 মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোড়াটাকে যদি কাল সকালেই ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো না খাওয়ায় তো আমার নামও মনোহর চাটুর্যে নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো 7-8 দিন কেউ তার খোঁজ পেল না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যে বাড়ি কালী পূজায় তখন থেকে পাঠা বলে উঠে গেল। আমাদের শহরে তখন শীত পড়েছে, হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষে ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে মারায় মানুষ থাকতো না, মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা 2 পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জন কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজদারে শ্মশানের শাস্ত্রবাক্য মনে আছে তো? আজ্ঞে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই, এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই। আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন। ঠিকাদারির কাজে বাইরে না গেলেও সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেল না। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলা পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই, তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজে 8টা। দড়ির খাটে বিছানার সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা করা যায় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল, ও কাজটা আমিই করব পণ্ডিত মশাই, আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট 5 পথ।
পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দেবে না লালু? নিশ্চয় দেব পণ্ডিত মশাই, নিশ্চয় দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দৌড়ের চৌকাঠে হাত দিয়ে তেমনই চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপর থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে। তার কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি, তাদের আসতেই বা জানি কত দেরি করে। সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয় বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতের জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত নেই। কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানের মালীদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ না। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবল অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারা শোষো শব্দ এলো কানে, ক্রমশ সেটা নিকটতর হয়ে আসলো। আগাম 2-10 ফোঁটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে, প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ওই বেটারা ওই রকমই, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বলল, কিন্তু লালু এখনো ফিরল না কেন? সে বলছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকম। যদি এতই ভয় হয় মরা চেয়ে বসতে গেলে কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি, শ্মশান ভূমি কিনা? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছে জানিস। এরপরে মনি আর কথা কইতে পারল না, কারণ সত্যি খুড়োর গর্ব করার সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলো কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নরু বললে, আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন, ফুলবে না, লেপ কাতা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো? খুড়ো রাগ করে উঠলেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর তো, তুই মন দিয়ে কাজ কর। কাঠ বোয়া প্রায় শেষ হয়ে এলো। নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, খুড়ো মরা যেন নড়ে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল, কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি তো কখনো দেখিনি রে নরু। তুই আসিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো নিয়ে আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি। গাধা কোথাকার। আবার মিনিট 2 গেল। এবার মনি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভায় বলল, না খুড়ো, কতিক ভালো ঠেকছে না, সত্যি মরাটা যেন নড়ে উঠল। খুড়ো এবারে হা হা করে হেসে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে? যে 1000-এর উপর মরা পুড়িয়েছে তাকে তোরা ভয় দেখাবি? নরু বলল, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূতই তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না।
অকস্মাৎ লেপ কাঁথার জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী গলায় গলা চেঁচিয়ে বলল, না না, নরকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে, আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসের দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁঝিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডায় এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেলল গো, রাম রাম রাম। এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে অরু, পালাস না রে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছলো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই আমরা ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললেন, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে স্নান করো গে, এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন। বুঝলেন, এত বড় ভয় শূন্যতা তার পক্ষে অসম্ভব। এই রাতে একাকী শ্মশান, কলেরার মরা, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করল না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন, না, সে হবে না, ওর মা শুনতে পেলে আমার আর মুখ দেখবে না। সবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে। গল্প ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গল্প শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।